বিশ্বাসঘাতকতার এক নাম লেনদুব দর্জি। ভারতীয় দখলদারিত্বের পক্ষ নিয়ে 400 বছরের স্বাধীন দেশ সিকিমের স্বাধীনতা তুলে দেয় প্রতিবেশী দেশ ভারতের হাতে। একটি সার্বভৌম স্বাধীন দেশ হয়ে যায় ভারতের অঙ্গরাজ্য। আপন দেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দেওয়ার পুরস্কার হিসাবে লেনদুব দর্জিকে 2002 সালে ভারতের পদ্মবিভূষণ খেতাবে ভূষিত করা হয়। এক সময়ের জনপ্রিয় এই নেতা, যাকে দেশের মানুষ সম্মানের সাথে ডাকত কাজী সাব বলে। যখন লেনদুব দর্জি স্বাধীন সিকিমের নেতা ছিলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতেন। কিন্তু সে বিশ্বাসঘাতক লেনদুব যখন আপন দেশের স্বাধীনতা ভারতকে দিয়ে দিলেন, তারপর থেকে শেষ জীবনে ভারতের নেতারাও পরোক্ষভাবে ঘৃণা এবং অবজ্ঞা করতেন। কারণ যে ব্যক্তি আপন দেশের স্বাধীনতা বিকিয়ে দিতে পারে, সে যে কোনো কিছুই করতে পারে। এই ধারণার কারণেই সিকিমকে আনুষ্ঠানিকভাবে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার পর লেনদুব দর্জিকে ভারতের দ্বিতীয় সারির নেতাদের সাথে সাক্ষাৎ করতেও সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে। এই বেঈমান বেঁচে ছিলেন 102 বছর। দীর্ঘদিন লিভারের জটিল রোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে নিঃসঙ্গ, নিন্দিত ও ভীত সস্তন্ত্র জীবনযাপন শেষে লেনদুব দর্জি মৃত্যুবরণ করেন। তার পুরো নাম কাজী লেনদুব দর্জি খাং শেরপা। জন্ম 1904 সালের 11 অক্টোবর পূর্ব সিকিমের পাকিয়ং এলাকায়। 2007 সালের 28 জুলাই মৃত্যুবরণ করে। সেই 400 বছরের ঐতিহ্যবাহী স্বাধীন দেশ সিকিম এখন ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। আয়তন 7096 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী লোক সংখ্যা ছিল 6,07,000। সিকিমের ভূকৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের উত্তরে রয়েছে চীন, পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান ও দক্ষিণে পশ্চিমবঙ্গের দার্জিলিং। সিকিম তিব্বত বাণিজ্য পথ নাথুলা পাস আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্ব বহন করে আসছে। সামরিক গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর সিকিমের কাছেই। বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে সিকিমের অবস্থান। ঢাকা থেকে সড়ক পথে রাজধানী গ্যাংটকের দূরত্ব মাত্র 654 কিলোমিটার। 1947 সালে ব্রিটিশদের বিদায়ের কালে ব্রিটিশের ভারত স্বাধীনতা আইনে 16টি রাজ্যকে স্বাধীন থাকার এখতিয়ার দেওয়া হয়। পরে মণিপুর, ত্রিপুরা, কুচবিহার সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ভারতীয় ইউনিয়নে যোগদানে বাধ্য করা হয়। কিন্তু সিকিম ব্রিটেনের কাছে স্বাধীনতার নিশ্চয়তা লাভ করেছিল। প্রশাসনিকভাবে সিকিম ছিল একটি রাজতান্ত্রিক রাষ্ট্র। সিকিমের স্বাধীন রাজাদের বলা হতো চগওয়াল। ভারতে ব্রিটিশ শাসন শুরুর আগে সিকিম তার পার্শ্ববর্তী দেশ নেপাল আর ভুটানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা টিকিয়ে রেখেছিল। ব্রিটিশরা উপমহাদেশ দখল করার পর তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে নেপালের বিরুদ্ধে অবস্থান নেয় সিকিম। এ সময় রাজা ছিলেন নামগয়াল। কিন্তু ব্রিটিশরা তিব্বতে যাওয়ার জন্য একসময় সিকিম দখল করে নেয়। 1888 সালে রাজা নামগয়াল আলোচনার জন্য কলকাতা গেলে তাকে বন্দী করা হয়। 1892 সালে নামগয়ালকে মুক্তি দিয়ে সিকিমের স্বাধীনতাকে মেনে নেওয়া হয়। দখলদার ব্রিটেনের প্রিন্স চার্লস 1905 সালে ভারত সফরে এলে চগওয়ালকে রাজার সম্মান দেওয়া হয়। চগওয়াল পুত্র সিটকং টুলকুকে অক্সফোর্ডে লেখাপড়া করতে পাঠানো হয়। টুকলু নামগয়াল ক্ষমতায় বসে সিকিমের ব্যাপক উন্নতি করেন। ব্রিটিশরা 1947 সালে ভারতবর্ষ ছেড়ে যাওয়ার সময় গণভোটে সিকিমের মানুষ ভারতীয় ইউনিয়নে যোগদানের বিরুদ্ধে রায় দেয়। ফলে ভারতের প্রধানমন্ত্রী নেহরু সিকিমকে স্বাধীন রাজ্য হিসাবে মেনে নিতে বাধ্য হন। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর সিকিমের গুরুত্ব বেড়ে যায় ভারতের কাছে। 1963 সালে থাসি নামগয়াল এবং 1964 সালে নেহরু মারা গেলে পরিস্থিতি পাল্টে যায়। চগওয়াল হন পালডেন থোনটুপ নামগয়াল। এ সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিকিম দখল করার জন্য সর্বশক্তি নিয়োগ করেন। তিনি কাজে লাগান লেনদুব দর্জিকে। হিমালয়ের পাদদেশে ছোট্ট স্বাধীন দেশ সিকিমকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূত করার বিল ভারতীয় পার্লামেন্টে আনা হয় 1974 সালের 4 সেপ্টেম্বর। ওই বিল পাশ হয় 310/7 ভোটে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম বিপক্ষে ভোট দেয় এবং সংবিধান পরিবর্তনের মাধ্যমে 1975 সালের মে মাসে সিকিমকে পাকাপোক্তভাবে একটি অঙ্গরাজ্য পরিণত করা হয়। এর আগে ব্রিটিশ ভারতে সিকিম ছিল একটি আশ্রিত রাষ্ট্র। সিকিমের নিজস্ব অধিবাসী বা ভূমিজাত সন্তান লেপচা উপজাতিরাই সিকিমের জনসংখ্যার গরিষ্ঠ অংশ। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও পোশাক। 19বিংশ শতাব্দীর শেষ দিকে এবং 20 শতাব্দীর গোড়ার দিকে তিব্বত থেকে ভুটিয়ারা ও নেপাল থেকে নেপালিরা এসে বসতি স্থাপন করে।
সিকিমের প্রধানত 3টি ভাষা, এর প্রধান লেপচা, ভুটানি ও নেপালি। চতুর্দশ শতক থেকেই নামগয়াল বংশ সিকিমে রাজত্ব করে আসছিল। প্রথম শাসক পন্টমং নামগয়াল। 1942 সালে তাকে চোগিয়াল উপাধিতে ভূষিত করা হয়। চোগিয়াল মানে যিনি ধর্মীয় অনুশাসন অনুসরণ করে রাজকার্য পরিচালনা করেন। সর্বশেষ চোগিয়ালকে ক্ষমতাচ্যুত করা হয় 1975 সালে। সিকিম 72,298 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট একটি ছোট্ট দেশ। রাজধানী গ্যাংটক। 1888 সালে এক চুক্তির মাধ্যমে সিকিম আশ্রিত রাষ্ট্রের মর্যাদায় ব্রিটিশ সাম্রাজ্যে যোগ দেয়। 1947 সালে ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেলে ওই চুক্তি অকার্যকর হয়ে পড়ে। ভারত তখন সিকিমের আভ্যন্তরীণ রাজনীতিতে দুটি ধারা সৃষ্টি করে দিয়ে দেশটিতে চরম অস্থিরতা সৃষ্টি করে। অন্যদিকে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সাথে অস্থিরতার সুযোগ নিয়ে 1950 সালে ভারতের সাথে সিকিমের চুক্তি হয়। ওই চুক্তিতে সিকিমকে ভারতের আশ্রিত রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। চুক্তির অধীনে প্রতিরক্ষা, পররাষ্ট্র ও গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা দেখাশোনার পুরো কর্তৃত্ব ভারত নিয়ে নেয়। চগিয়াল বা রাষ্ট্রপ্রধান শুধুমাত্র 24 সদস্যের কাউন্সিলের মাধ্যমে দেশের শাসন কাজ পরিচালনা করতেন। এর মধ্যে 18 জন নির্বাচিত এবং 6 জন চগিয়াল বা রাষ্ট্রপ্রধান কর্তৃক মনোনীত। কাউন্সিলে 3টি দলের প্রতিনিধি ছিল: সিকিম ন্যাশনাল পার্টি, সিকিম ন্যাশনাল কংগ্রেস ও সিকিম জনতা কংগ্রেস। চগিয়াল বা সিকিম রাষ্ট্রের প্রধানকে যেভাবে ভারতীয় পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে বাধ্য করা হয়, ভারতীয় গোয়েন্দা সংস্থা সিকিমকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য সুপরিকল্পিত পথে আগায়। সিকিমের সরকার প্রধান তথা চগিয়ালের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোকে উস্কে দেয়। ফলে 1973 সালের মার্চ এপ্রিলে সিকিমের দুটি বিরোধী রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস ও জনতা কংগ্রেস রাজনৈতিক সংস্কারের দাবি তোলে। সেই রাজনৈতিক সংস্কারগুলোও ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার নকশা মতে তৈরি করা। এই দাবিতে আন্দোলন দিনে দিনে তুমুল হতে থাকায় 50 সালের সিকিম ভারত চুক্তি মোতাবেক ভারতীয় পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করে। ওই 1973 সালের 13 এপ্রিল ঘোষণা করা হয় যে চগিয়াল রাজনৈতিক সংস্কার মেনে নিতে রাজি আছেন। এছাড়া তার আর কোনো উপায়ও ছিল না, কারণ চগিয়াল স্পষ্টই অনুধাবন করেন এই আন্দোলনের পেছনের শক্তিকে। পরে ভারতের গোয়েন্দা সংস্থা স্বীকার করেছে যে আন্দোলনে তাদের ভূমিকা ছিল। সংস্কারে রাজি না হলে সিংহাসন থেকে উৎখাত করা হবে, এ ব্যাপারে তিনি ছিলেন নিশ্চিত। তাই সিকিমের স্বাতন্ত্র্য রক্ষার চেষ্টায় রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার করেন চগিয়াল। অঙ্গীকার মোতাবেক 1974 সালের জুনে সিকিম রাষ্ট্র আইনে পরিবর্তন আনা হয়। ওই আইনের মাধ্যমে সিকিম সরকার প্রধান বা চগিয়ালের সার্বভৌম ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়। তিনি হন নিয়মতান্ত্রিক প্রধান। অবশ্য আইন পরিষদে পাশ হওয়া আইন অনুমোদনে ক্ষমতা তাকে দেওয়া হয়। এতেও শেষ রক্ষা হয়নি, তাকে বিদায় নিতে হয়েছে। 1974 সালের 1 জুলাই ভারতীয় গোয়েন্দা সংস্থার ছকে তৈরি করা রাজনৈতিক সংস্কারের অধীনে সিকিমের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভারতের তৈরি করা সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল ভোটে বিজয় করার ব্যবস্থা করা হয় এবং নির্বাচনের নামে প্রহসনে ভারতীয় মদতপুষ্ট দলটি আইন পরিষদের 32টি আসনের মধ্যে 31টি আসন পায়। দলের প্রধান কাজী লেন্দুব দর্জি হন প্রধানমন্ত্রী। ভারত এটাই চেয়েছিল, কারণ কাজী লেন্দুব দর্জি তো তাদেরই দলের লোক। প্রহসনের এই নির্বাচনের পর সিকিমকে ভারতে অঙ্গীভূত করার আয়োজন করে ভারতীয় কেন্দ্রীয় সরকার, কিন্তু এর জন্য একটা বৈধতার নাটক বা আনুষ্ঠানিকতা দরকার। সেটা করে দেন কাজী লেন্দুব দর্জি। লেন্দুব দর্জি সরাসরি ভারতের অঙ্গরাজ্যভুক্ত হওয়ার কথা না বলে একটু ঘুরিয়ে 1975 সালের 1 সেপ্টেম্বর তিনি বলেন, ভারতের 2 পরিষদ লোকসভা ও রাজ্যসভায় সিকিমের প্রতিনিধি রাখার ব্যবস্থা করেও সিকিমকে আশ্রিত রাষ্ট্রের মর্যাদায় রাখা যেতে পারে। কথিত এ সংস্কারের অধীনে নির্বাচনের পর ভারত বিরোধী অধিকাংশ শক্তিশালী মিডিয়া ও ব্যক্তিদের গুম করে ভারত বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয় এবং লেন্দুব দর্জি ও তার দলের পক্ষে ভারতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে বিশাল সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি করা হয়। সিকিমের লেন্দুব দর্জি ও ভারত বামপন্থী মিডিয়া নাট্যকর্মীদের একটাই ছিল প্রচারের কাজ, আর তা হলো ভারতই আমাদের বন্ধু, কারণ নেপাল ও ভুটান থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই ভারতকে দরকার। সিকিমের ভারত বামপন্থী মিডিয়া কর্মীদের শক্তিশালী মিডিয়া দালালিতে সিকিমের ভারত বিরোধী মিডিয়া কর্মীরা এক কোণে হয়ে পড়ে।
অবশ্য ভারতীয় গোয়েন্দা সংস্থা হাজার হাজার কোটি টাকা খরচ করে অসংখ্য ভারত বামপন্থী মিডিয়া তৈরি করে দেয়। যেহেতু লেন্দুব দর্জি 32টি আসনের 31টি আসনের নেতা, তার মতামতই তো সিকিম জনগণের মতামত। সুযোগটা হাতছাড়া করল না ভারত। ভারতের কেন্দ্রীয় সরকার 1950 সালের সিকিমের রাজনৈতিক অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে যে চুক্তিটি আদায় করে নেয়, যাতে সিকিমকে ভারতের আশ্রিত রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা বলা হয়। 1974 সালের নির্বাচন নাটকে ভারতের অনুগত সেবাদাস লেন্দুব দর্জিকে জিতিয়ে আনার পর 50 সালের সেই চুক্তিটিও বাতিল করল ভারত। সিকিমকে ভারতের অঙ্গরাজ্য করার বিল আনা হলো পার্লামেন্টে। ভারত সরকারের এই বিল সম্পর্কে সিকিমের চোগিয়াল, সিকিমের রাজা, এক বিবৃতিতে বলেন, সিকিমের স্বতন্ত্র অস্তিত্ব, যার নিশ্চয়তার আশ্বাস দেওয়া হয়েছিল 1950 সালের চুক্তিতে, তা সিকিম জনগণের সম্মতি ছাড়াই এবং অজ্ঞাতে ভারতের পার্লামেন্টে সিকিমের প্রতিনিধি নেয়ার ত্বরিত পদক্ষেপে অস্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর কাছে পাঠানো এক বার্তায় চোগিয়াল বলেছেন, বর্তমান পদক্ষেপ যা হবে 1950 সালের চুক্তির একতরফা বাতিলের শামিল এবং ভারতের সাথে সিকিমের একীকরণ। তিনি বলেন, ভারত সিকিম সম্পর্কের সর্বোচ্চ আশ্বাস দেওয়া হয় ভারত প্রদত্ত সিকিমের অস্তিত্ব বজায় রাখার রক্ষা কবচের মাধ্যমে। লেন্দুব দর্জির এই বিবৃতিটি কলকাতা থেকে প্রকাশিত অধুনা লুপ্ত ইংরেজি দৈনিক অমৃত বাজার পত্রিকা 1974 সালের 2 সেপ্টেম্বর সোমবারে প্রকাশ করে। সিকিমের প্রধান রাজা চোগিয়ালের এই বার্তা ছিল অরণ্যে রোদনের শামিল। অত্যন্ত চাতুরতার সাথে সাংবিধানিক কাঠামোর মধ্যে ফেলে সিকিমকে ভারতের অংশ করে নেওয়া হয়। সে সময়ে এই ঘটনায় সারা বিশ্ব নিন্দা করে ভারতকে। প্রতিবাদ করে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ। প্রতিবাদে সিকিম দখল করে নেওয়ার অভিযোগ করা হয়, কিন্তু চীন ছাড়া জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্রই সিকিমের এই পরিবর্তনকে দ্রুত অনুমোদন করে। সিকিম দখল করতে রাজনৈতিক বিরোধ সৃষ্টি করে ভারত এবং সে বিরোধকে কাজে লাগিয়ে থিত প্রহসনের নিরঙ্কুশ ম্যান্ডেটের উপর ভর করে লেন্দুব দর্জির নতুন গভর্নর নিয়োগের ক্ষমতা পান। চোগিয়াল বা রাজা লেন্দুব দর্জির সাথে সাপে নেউলের সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত পৃথিবীর মানচিত্র থেকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র মুছে ফেলার মোক্ষম সুযোগ কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি। কাউন্সিল অফ মিনিস্টারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লেন্দুব দর্জির ইচ্ছায় পার্লামেন্টে বিনা বিরোধিতায় রাজতন্ত্রের আনুষ্ঠানিক অবসান করা হয়। সিকিমের প্রধানমন্ত্রী হিসাবে লেন্দুব দর্জি ভারতীয় পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার এবং স্টেটহুড স্ট্যাটাস বিবর্তন করার আবেদন জানান। 14 এপ্রিল 1975-এ সিকিমে ভারতীয় সেনাদের ছত্রছায়ায় এক গণভোটের নাটক মঞ্চস্থ করা হয়। লেন্দুপের ইচ্ছার প্রতিফলন দেখানো হয় সাজানো গণভোটের ফলাফলে। 26 এপ্রিল 1975-এ সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়। মৃত্যু হয় একটি স্বাধীন দেশের। 16 মে 1975 সরকারিভাবে ভারত ইউনিয়নভুক্ত হয় এবং লেন্দুব দর্জিকে করা হয় সিকিমের মুখ্যমন্ত্রী। রাজতন্ত্রের পতনের ফলে চোগিয়াল বা রাজা পদের অবসান ঘটে। একটি স্বাধীন দেশ হত্যা করে লেন্দুব দর্জি প্রধানমন্ত্রী থেকে হলেন মুখ্যমন্ত্রী। 1974 থেকে 1979 সাল পর্যন্ত লেন্দুব দর্জি সিকিমের প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর ভারতের অঙ্গীভূত হওয়ার সাথে সাথে তার দলও ভারতীয় ন্যাশনাল কংগ্রেস দলে বিলীন হয়ে যায়। সিকিমে ভারতীয় সামরিক অভিযান শুরু করার আগে দেশটিতে পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করেছিল ভারত। ইন্দিরা সরকার ভারতীয় বাহিনীকে সিকিম পাঠানোর অজুহাত হিসেবে বলেছিল রাজার নিরাপত্তা দেওয়ার কথা। রাজার নিরাপত্তার কথা বলে সিকিম রাজকে উৎখাতের পরিকল্পনা অনুযায়ী রাজপ্রাসাদের সামনে দাঙ্গা ছড়িয়ে দেওয়া হয়। এ কাজে তারা ব্যবহার করে লেন্দুব দর্জিকে। রাজতন্ত্র অবসানের পর সিকিম দখলে ভারতীয় সেনারা মুহুর্মুহু গুলি চালায়। প্রকাশ্য দিবালোকে সামরিক ট্রাকের গর্জন শুনে সিকিমের চোগিয়াল দৌড়ে এসে দাঁড়ান জানালার পাশে। তিনি দেখেন ভারতীয় সৈন্যরা রাজপ্রাসাদ ঘিরে ফেলেছে। মেশিন গানের মুহুর্মুহু গুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজপ্রাসাদের 19 বছর বয়সী প্রহরী বসন্ত কুমার ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছে। ভারতের সেনাবাহিনীর আধা ঘন্টার অপারেশনেই সিকিম রাজার 243 প্রহরী আত্মসমর্পণ করে। বেলা 1:45টার মধ্যেই অপারেশন সিকিম শেষ হয়ে যায়। প্রহরীদের কাছে যে অস্ত্র ছিল তা দিয়ে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে বেশ কিছু সময় লড়াই করা যেত, কিন্তু রাজা ভুগছিলেন সিদ্ধান্তহীনতায়। তিনি আরেকটি সুযোগ হারালেন। বেইজিং ও ইসলামাবাদের কাছে জরুরি সাহায্য চাওয়ার জন্য রাজপ্রাসাদে ট্রান্সমিটার বসানো ছিল। তিনি সাহায্য কামনা করে বার্তা পাঠালে চীনা সৈন্যরা প্রয়োজনে সিকিম ঢুকে চোগিয়াল লামডেনকে উদ্ধার করতে পারত, কিন্তু রাজা সেটাও করতে ব্যর্থ হন। আত্মসমর্পণকারী রাজপ্রহরীদের ভারতীয় সেনাদের ট্রাকে তোলা হয়।
স্বাধীন সিকিমের সেনা প্রহরীরা তখনও ভারতীয় সেনাদের হাতে বন্দী হয়েও গাইছিল সমস্বরে সিকিমের জাতীয় সঙ্গীত ডেলাসিল লাইগি গ্যাং চাংকা সিবো, হে আমার প্রিয় মাতৃভূমি ফুলের মতো ফুটে থাকো। কিন্তু ততক্ষণে সিকিমের রাজপ্রাসাদে উড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় জাতীয় পতাকা। নামগয়াল সাম্রাজ্যের 12তম রাজা চোগিয়াল লামডেন তখনও প্রাসাদে বন্দী। বহির্বিশ্বের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। বিএস দাসকে ভারত সরকার সিকিমের প্রধান প্রশাসক নিয়োগ করে ভারতের শাসন কায়েম করা হয়। আমেরিকান এক পর্বতারোহী গোপনে সিকিম প্রবেশ করে দেশের স্বাধীনতা হরণের খবর বিশ্বের কাছে তুলে ধরেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্বাধীনতা হারানোর সময় সিকিম জাতিসংঘের সদস্য পদভুক্তিরও প্রস্তুতি নিচ্ছিল। মজার ব্যাপার হলো, সিকিম সেনাবাহিনীকে সহায়তা প্রশিক্ষণ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সাংবাদিক সুধীর শর্মা পেইন অব লুজিং এ নেশন বা একটি জাতির হারিয়ে যাওয়ার বেদনা নামে একটি প্রতিবেদনে বলেন, ব্রিটিশদের কাছ থেকে তার স্বাধীনতা লাভের গোড়া থেকেই সিকিম দখলের পরিকল্পনা করেছিল ভারত। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অনেকের সাথে কথোপকথনে তার ইঙ্গিত দিয়েছিলেন। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক পরিচালক অশোক রায়না তার বই ইনসাইড স্টোরি অফ ইন্ডিয়াস সিক্রেট সার্ভিসে সিকিম সম্পর্কে লিখেন, ভারত সিদ্ধান্ত নিয়েছিল 1971 সালেই সিকিম দখল করবে। সে লক্ষ্যে সিকিমে প্রয়োজনীয় অবস্থা সৃষ্টির জন্য আন্দোলন, হত্যা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হয়। তার ছোট ছোট ইস্যুকে বড় করার চেষ্টা করে এবং সফল হয়। তার মধ্যে হিন্দু নেপালি ইস্যু অন্যতম। হিন্দু জাতীয়তাবাদী ধারায় সিকিমের হিন্দুদের চিন্তাধারা পরিবর্তনে বিশেষ চিন্তার ওয়াশ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এক্ষেত্রে মিডিয়া সাংস্কৃতিক অঙ্গনকে কাজে লাগানো হয়। সাংবাদিক সুধীর শর্মা লিখেন, লেন্দুব দর্জি নিজেই শর্মাকে বলেছেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেরা বছরে 2-3 বার তার সাথে দেখা করে পরামর্শ দিতেন কিভাবে আন্দোলন পরিচালনা করা যাবে। তাদের সাথে এক এজেন্ট তেজপাল সেন এই আন্দোলন পরিচালনার জন্য ব্যক্তিগতভাবে তাকে অর্থ দিয়ে যেতেন। এই অর্থ দিয়ে রাজনৈতিক সন্ত্রাস পরিচালিত হতো। শর্মা আরও লিখেছেন, এই সিকিম মিশনের প্রধান চালিকা শক্তি ছিল র। ভারতের হাতে চূড়ান্ত নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত ভারত সিকিমের ক্ষেত্রে দ্বৈত খেলা খেলেছে। চূড়ান্ত মুহূর্ত আসার আগ পর্যন্ত সিকিমের রাজা চোগিয়াল লামডেনকে কি ঘটতে যাচ্ছে সিকিমে বিন্দুমাত্র তা বুঝতে দেয়নি ভারত। তারা চোগিয়াল বা রাজাকে বলেছে সিকিমে রাজতন্ত্র টিকিয়েই রাখতে হবে। যে চোগিয়ালের বিরুদ্ধে লেন্দুব দর্জিকে লেলিয়ে দিয়েছিল ভারত, যে চোগিয়াল থেকে সবকিছু এমনকি সিকিমের স্বাধীনতা কেড়ে নেয়ার সব আয়োজন করছিল ভেতরে ভেতরে, সে চোগিয়াল যেন ভারতীয় ষড়যন্ত্র বুঝতে না পারে সেজন্য দ্বৈত নাটক করে চোগিয়ালকে ভারতীয় সেনাবাহিনীর অনারারি মেজর জেনারেল পদবিও প্রদান করেছিল ভারত সরকার। অপরদিকে লেন্দুব দর্জিকে বলেছে যে কোনো মূল্যে রাজতন্ত্র উচ্ছেদ করতে হবে। সিকিমকে ভারত অন্তর্ভুক্তির সময় সিকিমে কর্মরত তৎকালীন ভারতীয় দূত ও দ্য সিকিম সাগায় লিখেছেন, ভারতের জাতীয় স্বার্থে সিকিমের অন্তর্ভুক্তি প্রয়োজন ছিল। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। চোগিয়াল যদি বিচক্ষণ হতেন এবং তার কার্ডগুলো ভালোভাবে খেলতে পারতেন তাহলে ঘটনা যেভাবে ঘটেছে তা না হয়ে ভিন্ন কিছু হতে পারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা চোগিয়ালের সাথে নাটক এত পাকাপোক্ত করেছিল যে সিকিমের রাজার মন জয় এত নিখুঁতভাবেই করেছিল যে চীন, নেপাল ও পাকিস্তানের সতর্কতামূলক পরামর্শে এক বিন্দু কান দেওয়ার উপলব্ধি করেনি সিকিমের চোগিয়াল বা রাজা। সিকিমের রাজা ভারতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহরুর প্রতি ছিলেন খুবই শ্রদ্ধাশীল, যার কারণে তাকে উৎখাত করে সিকিমের স্বাধীনতা কেড়ে নেবে তার স্বপ্নেও ভাবেননি সিকিম রাজা। 1974 সালে সিকিমের তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই চোগিয়াল কাঠমান্ডু গিয়েছিলেন নেপালের রাজা বীরেন্দ্রর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে রাজা বীরেন্দ্র সফররত চীনা উপপ্রধানমন্ত্রী চেন লাই ইয়ান এবং পাকিস্তানি দূত চোগিয়ালকে সিকিমে নানা ফিরতি পরামর্শ দেন। ক্যাপ্টেন সোনাম এ প্রসঙ্গে বলেন, এই 3 দেশের নেতৃবৃন্দ সিকিমকে ভারতীয় আগ্রাসন থেকে বাঁচাতে একটি মাস্টার প্ল্যান উপস্থাপন করেন, কিন্তু চোগিয়াল লামডেন তাতে সম্মতি দেননি। এর কারণ তিনি নাকি স্বপ্নেও ভাবেননি ভারত সিকিম দখল করে নিতে পারে। উত্তর পূর্বাঞ্চলে চীন সীমান্তে হিমালয়ের 3 কন্যা স্বাধীন রাজ্য নেপাল, সিকিম ও ভুটান গায়ে গা লাগিয়ে অবস্থান করুক, এটাও কৌশলগত কারণে ভারত কখনো নিরাপদ মনে করেনি। আধিপত্য বিস্তার বা নিজেদের দাপট অক্ষুণ্ণ রাখতে প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দেশ থেকে ভারতীয় কর্তৃত্ব বহাল রাখতে এই 3 হিমালয়ের স্বাধীন সন্তানকে মেনে নিতে ভারত সর্বদাই অপারগ ছিল। 1971 সালে বাংলাদেশের অভ্যুদয় ও 1974 সালে ভারতের পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ইন্দিরা গান্ধীর আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়।
কংগ্রেস নেত্রী নয়াদিল্লিতে তার ক্ষমতাকে সুসংহত করেন। নয়াদিল্লি উদ্বিগ্ন ছিল সিকিমের স্বাধীন সত্তার বিকাশ নিয়ে। ভুটানের পথ ধরে সিকিম যদি স্বাধীন রাষ্ট্র হিসাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ফেলত তাহলে তা হতো নয়াদিল্লির পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় রকম বাধা। স্বাধীন দেশ সিকিমকে গিলতে পারবে না আর কখনো। ভারতের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার পর লেনদুব দর্জি হন সিকিমের প্রধান মুখ্যমন্ত্রী। 1979 সাল পর্যন্ত সে এই পদে আসীন ছিল। তবে মহাস্বর্গের যে স্বপ্ন নিয়ে লেনদুব তার দেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দিয়েছিল, লেনদুবকে বিশাল ভারতের প্রধানমন্ত্রী বানানোর টোপ দেওয়া হয়েছিল, সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তার দলের প্রতি জনগণের আস্থা পুরোপুরি বিলীন হয়ে যায়। 1979 সালের নির্বাচনে লেনদুব দর্জির দল সিকিম ন্যাশনাল কংগ্রেস একটি আসনও পায়নি। নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে লেনদুব দর্জি দেখেন ভোটার তালিকায় তার নিজের নামটিও নেই। কথিত তার নেপথ্য শক্তি ভারত তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি টেনে দেয় নির্মমভাবে। ইতিহাস সমালোচকদের কাছে বিশ্বাসঘাতক হিসাবেই চিহ্নিত লেনদুব দর্জি। তার সমর্থকেরাই স্বদেশকে বিক্রির পর তাকে ত্যাগ করেন। 1996 সালে কালিম্পংয়ে স্বেচ্ছায় নির্বাসিত লেনদুব দর্জি দুঃখ করে বলেছিলেন, সবাই আমার দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলছে আমি নাকি নিজের মাতৃভূমি সিকিমকে বিক্রি করে দিয়েছি। তা যদি সত্যই হয় সেজন্য কি আমি একাই দায়ী? কিন্তু এই অভিযোগ এতই গুরুতর ছিল যে লেনদুব দর্জি আর কখনোই সিকিমের সক্রিয় রাজনীতিতে ফিরে যেতে পারেনি। চাকুং হাউজে আমৃত্যু তাকে নিঃসঙ্গ দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তার মৃত্যু সিকিমবাসীর মনেও কোনো সহানুভূতি বা বেদনার উদ্রেক করতে পারেনি, শুধু ঘৃণায় পেয়েছে সে, যা ভারতের ভয়ে সিকিমের মানুষ মুখ খুলে বলতে পারেনি কোনোদিন। লেনদুব দর্জির শেষ কৃত্যানুষ্ঠানেও জনগণ আসেনি ঘৃণায়। লেনদুব দর্জি মনে করতেন কাজ শেষ হয়ে যাওয়ার পর ভারত তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই প্রসঙ্গে তার আক্ষেপ ভরা মন্তব্য, সিকিমকে ভারতের হাতে তুলে দিতে হেন চেষ্টা নেই যা আমি করিনি, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পর নয়াদিল্লি আমাকে এড়িয়ে চলতে শুরু করে। সাপ্তাহিক জন আস্থা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে লেনদুব দর্জি বলেন, আগে নয়াদিল্লিতে আমাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করত, এখন ভারতের দ্বিতীয় সারির নেতাদের সাথে সাক্ষাৎ করতেও আমাকে সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয়। ভারত কর্তৃক সিকিম দখলের বিরুদ্ধে চীন গভীর উদ্বেগ প্রকাশ করে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সিকিমের রাজপথে কোনো গণপ্রতিরোধ দেখা যায়নি, কারণ আগেই ভারত তাদের বিরোধী সিকিমের শত শত রাজনৈতিক ও সাংবাদিক নেতাদের গুম ও গুপ্ত হত্যার মাধ্যমে শেষ করে দিয়েছিল, যার কারণে স্বাধীনতা রক্ষার পক্ষে শতভাগ জনগণ মাঠে নামার দিক নির্দেশনার দাতা কোনো নেতাই খুঁজে পাননি। সিকিমের জনগণকে পাশে না পাওয়ার কারণে বেইজিংয়ের ভূমিকাও সীমিত ছিল জাতিসংঘে প্রতিক্রিয়া জানানোর মধ্যেই। 1977 সালে ভারতে ইন্দিরা গান্ধীর টানা 11 বছরের শাসনের অবসান ঘটে। 1978 সালে প্রধানমন্ত্রী মোররাজি দেশাই সিকিম সম্পর্কে মুখ খোলেন। তার মতে সিকিমের ভারতে অন্তর্ভুক্তি ছিল ভুল সিদ্ধান্ত। এমনকি সিকিমের যেসব রাজনৈতিক নেতা ভারতে যোগদানের পক্ষে কাজ করছিলেন তারাও বলেছেন এটা ছিল ঐতিহাসিক ভুল। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কত জাতি স্বাধীনতার জন্য শত বছর যুদ্ধ করে, অথচ সিকিমের দুর্ভাগা নেতারা বিকিয়ে দিল একটি দেশের স্বাধীনতা। ভারতের জাতীয় নেতৃবৃন্দ সর্বদাই অখণ্ড ভারত গড়ার স্বপ্নে বিভোর, আর সে লক্ষ্যেই ভারত চায় এর প্রতিবেশী দেশগুলোকে নানাভাবে বিপর্যয়ের মুখে ফেলে দুর্বল থেকে দুর্বলতার করে সেখানে লেনদুব দর্জির মতো অনুগত সরকার বসিয়ে দেশটিকে ভারতের সাথে একীভূত করে নিতে। সিকিম তার বড় প্রমাণ। ভারতের প্রতিটি প্রতিবেশী দেশের মানুষকে এ সত্যটি উপলব্ধিতে রেখে দেশ পরিচালনা করা উচিত, নতুবা বিপর্যয় অনিবার্য। ভারতীয় সেনাবাহিনী সিভিল পোশাকে লেনদুব দর্জির দলের ব্যানারে রাজার বিরুদ্ধে মিছিল। 1970 সাল থেকে নেহরু ভক্ত লেনদুব দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেসকে ব্যবহার করা হতো অরাজকতা সৃষ্টি করতে। সাংবাদিক সুধীর শর্মা লিখেন, লেনদুব দর্জি নিজেই তাকে বলেছেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেরা বছরে 2-3 বার তার সাথে দেখা করে পরামর্শ দিত কিভাবে আন্দোলন পরিচালনা করা যাবে। তাদের একজন এজেন্ট তেজপাল সেন ব্যক্তিগতভাবে তাকে অর্থ দিয়ে যেত এই আন্দোলন পরিচালনার জন্য। এই অর্থ দিয়ে রাজনৈতিক সন্ত্রাস পরিচালিত হতো। শর্মা আরও লিখেছেন, এই সিকিম মিশনের প্রধান চালিকা শক্তি ছিল ভারতের গোয়েন্দা সংস্থা, যা সর্বত্র র নামে পরিচিত। সিকিমের চগিয়ালের তৎকালীন এডিসি ক্যাপ্টেন সোনাম ইজাংজু লিখেছেন, ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা বেসামরিক পোশাকে রাজার বিরুদ্ধে সিকিমের রাজধানী গ্যাংটকের রাস্তায় মিছিল, আন্দোলন ও সন্ত্রাস করত। এই আন্দোলনে লেনদুব দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেসের ব্যানার
এই আন্দোলনে লেন্দুব দর্জির সিকিম ন্যাশনাল কংগ্রেসের ব্যানার ব্যবহার করা হতো। নেহরুর পরামর্শ, মদত ও উৎসাহে সিকিম ন্যাশনাল কংগ্রেস গঠন করেছিলেন লেন্দুব দর্জি। স্লোগান তুলেছিলেন, গণতন্ত্রের সংগ্রাম চলছে, চলবে। লেন্দুব দর্জি ও তার স্ত্রীর গণতন্ত্রের স্লোগান শুনে সিকিমের সাধারণ জনগণ ভাবতেই পারেনি এই স্লোগানের পেছনে প্রতিবেশী দেশ একটি জাতির স্বাধীনতা হরণ করতে আসছে। সিকিমের জনগণকে দ্বিধাবিভক্ত করে ভারত তার আগ্রাসন সফল করতে এবং এক পক্ষকে ক্ষমতায় এনে তাদের দ্বারা দেশ বিক্রির প্রস্তাব তুলে ভারতের অন্তর্ভুক্ত করতে পেরেছিল ভারত। অখণ্ড ভারত ধারণা থেকেই ভারতের আগ্রাসন নীতির উদ্ভব এবং একই ধারায় কাশ্মীর, হায়দ্রাবাদ, সিকিম এবং নেপালের মাওবাদ, শ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহ সৃষ্টি করে ভারত। ভারতের অখণ্ড ভারত নীতির কারণে বাংলাদেশেও স্বাধীনতার পরবর্তী জনগণকে বিভক্তকরণ এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষাপট তৈরি করে ভারত। ভারতের অখণ্ড ভারত নীতির কারণে বাংলাদেশেও স্বাধীনতার পরবর্তী জনগণকে বিভক্তকরণ এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষাপট তৈরি করে ভারত। এবং বাংলাদেশেও অখণ্ড ভারত নীতি বাস্তবায়নে প্রচুর ভারত বামপন্থী মিডিয়া ও সাংস্কৃতিক সমর্থক তৈরি করতে ব্যস্ত রয়েছে, যেসব মিডিয়ার কাজ হচ্ছে ভারত বন্দনা এবং ভারত বিরোধী দেশপ্রেমিকদের চরিত্র হনন করে গণবিচ্ছিন্নকরণ। সাংস্কৃতিক কর্মী, নাটক ও সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের আভ্যন্তরীণ বিবাদ ও জনগণকে সর্বস্তরে দুভাগে বিভক্তকরণ ইন্ডিয়া ডক্ট্রিন বা নেহরুর নির্দেশনারই অংশ। ভারতবর্ষের হাজার বর্ষের পূর্বের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান কর্ণধার, যিনি চাণক্য নামে সুপরিচিত, তার একটি শিক্ষা ছিল, ক্ষমতা অর্জনের লোভ ও অন্য দেশ বিজয়ের আকাঙ্ক্ষা কখনোই মন থেকে মুছে ফেলো না। সব সীমান্তবর্তী রাজাকে শত্রু বলে মনে করবে। হাজার বছর পর এসেও ভারত হাজার বছর পূর্বের হিন্দু শাসক চাণক্যের এই মূলনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে।